আমি সুভাষচন্দ্র রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসটা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী। আমরা আজকে কোম্পানির আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় বা কোম্পানির আর্থিক বিবরণীগুলা কেন প্রস্তুত করতে হয়, কোম্পানির আর্থিক বিবরণী তৈরি করলে আমরা কি কি সুবিধা পাই, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম, কোম্পানি বলতে আমরা কি বুঝি? কোম্পানি বলতে আমরা বুঝি একটা বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান, যে ব্যবসায় প্রতিষ্ঠানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগ করে কোম্পানি আইনের আওতায় যে ব্যবসা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করে বা পরিচালনা করে, সেই ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলি কোম্পানি। কোম্পানি হচ্ছে একটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে সকল ব্যক্তি এই প্রতিষ্ঠানের সদস্য হয়, পরবর্তীতে যখন কোম্পানি তার কোম্পানিটাকে সম্প্রসারণ করার, ব্যবসাটাকে সম্প্রসারণ করার জন্য মূলধনের প্রয়োজন হয়, তখনই এই কোম্পানি বাজারে তার শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। যে শেয়ার কিনে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার, আর এই শেয়ার হোল্ডারই হচ্ছে কোম্পানির মালিক। এই শেয়ার হোল্ডাররা বছর শেষে কোম্পানির অর্জিত মুনাফার একটা অংশ পেয়ে থাকে। তো এই হচ্ছে আমার কোম্পানি, যেটা 1994 সালের কোম্পানি আইনের অধীনে, আইনের আওতায় একটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি, কৃত্রিম ব্যক্তিসত্তা। এই 1994 সালের কোম্পানি আইনের অধীনেই যে সকল ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়, সেটাকে আমরা বলি কোম্পানি। আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বলতে আমরা কি বুঝি? আর্থিক বিবরণী বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময় শেষে যখন কোনো ব্যবসায় বা কারবার প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের ফলাফল এবং আর্থিক অবস্থাটা নির্ণয় করার জন্য যে সুশৃঙ্খল বিবরণী প্রস্তুত করা হয়, সেটাকে আমরা বলি আর্থিক বিবরণী। আমি আবারও বলছি, একটা নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কারবার প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের ফলাফল এবং আর্থিক অবস্থাটা পরিমাপ করার জন্য সুশৃঙ্খলভাবে যে বিবরণীটা আমরা প্রস্তুত করি, সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটার পর একটা ধারাবাহিকভাবে প্রস্তুত করা হয়। তাহলে এই আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম, সারা বছর ব্যাপী যে ব্যবসা প্রতিষ্ঠানটা অর্থের কার্যক্রমটা যে পরিচালনা করেছে বা করছে, তার ফলাফলটা কী, এবং নির্দিষ্ট সময় শেষে ওই কারবার প্রতিষ্ঠানের
সম্পদ এবং দায়ের পরিমাণ কতটুকু সেটা জানার জন্যই আমরা আর্থিক বিবরণীটা প্রস্তুত করি। তাহলে কোম্পানির আর্থিক বিবরণী হচ্ছে যে বৃহদায়তন প্রতিষ্ঠান যে কোম্পানি আছে, এই কোম্পানির নির্দিষ্ট সময় শেষে কোম্পানির আর্থিক কার্যক্রমের ফলাফল এবং কোম্পানির আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য যে সুশৃঙ্খল বিবরণীটা আমরা প্রস্তুত করব সেটাকে আমরা বলি কোম্পানির আর্থিক বিবরণী। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা কেন? আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট লাভ বা মোট ক্ষতি জানতে পারি। আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি জানতে পারি। আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারি, অর্থাৎ তার আর্থিক অবস্থা কতটুকু, অর্থাৎ সম্পদ কতটুকু আছে, দায় ও মালিকানা সত্ত্ব কতটুকু আছে সেটা জানতে পারি। আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তুলনামূলক বিচার বিশ্লেষণ করতে পারি। তুলনামূলক বলতে আমরা বিগত বছরের লাভের সাথে এই বছরের লাভ, বিগত বছরের সম্পত্তির সাথে এই বছরের সম্পত্তির যে তুলনামূলক পার্থক্যগুলো, এগুলো আমরা বিচার করে বিশ্লেষণ করতে পারি। তারপরে আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে সহজ হয়। অর্থাৎ ব্যবস্থাপনা যে সকল কারবার বা কোম্পানিটাকে সম্প্রসারণ করার জন্য বা কোম্পানিকে লাভের দিকে নেওয়ার জন্য বা কোম্পানির আর্থিক কাঠামোটাকে মজবুত করার জন্য কী কী পদক্ষেপ নিতে পারে সেই সকল সিদ্ধান্ত আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিতে পারি। তারপরে আমরা আর্থিক অবস্থার বিচার বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ ওই সম্পত্তির সাথে যে বিভিন্ন জিনিসের তুলনা করে এটাকে আমরা বিশ্লেষণ, যেমন অনুপাতের সাহায্যে আমরা এগুলাকে বিশ্লেষণ করতে পারি বা তুলনামূলকভাবে আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করার গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী হচ্ছে প্রতিষ্ঠানের একটা দর্পণ বা প্রতিচ্ছবি, আর্থিক অবস্থার একটা প্রতিচ্ছবি। তাহলে আর্থিক বিবরণী হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। তাহলে কোম্পানির আর্থিক বিবরণী হচ্ছে একটা কোম্পানির নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যক্রমের ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য যে সুশৃঙ্খল বিবরণীটা আমরা প্রস্তুত করি সেটাকে আমরা বলি কোম্পানির আর্থিক বিবরণী। ঠিক আছে? তাহলে এই আর্থিক বিবরণীর ধাপগুলো কি? আর্থিক বিবরণীর ধাপগুলো হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান এক অনুসারে আর্থিক বিবরণীর ধাপগুলো হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। তাহলে আর্থিক বিবরণীর 5টা ধাপ: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। এখন প্রশ্ন হলো, এই বিশদ আয় বিবরণী কেন আমরা প্রস্তুত করব? এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা কোম্পানির, যেহেতু এটা আমি কোম্পানির আর্থিক বিবরণী আলোচনা করতেছি, সেহেতু আমি বলবো কোম্পানির মোট লাভের পরিমাণ জানতে পারবো, নিট লাভের পরিমাণ জানতে পারবো। এই মোট লাভ নির্ণয় করার মাধ্যমে আমরা ব্যবস্থাপনার প্রাথমিক দক্ষতাটা যাচাই করতে পারি। নিট লাভ নির্ণয় করার মাধ্যমে আমরা ব্যবস্থাপনার সার্বিক দক্ষতাটা মূল্যায়ন করতে পারি। তাহলে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা একটা কোম্পানির মোট লাভ এবং নিট লাভের পরিমাণটা বের করতে পারি, জানতে পারি, যেটা কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনার দক্ষতাটা নির্দেশ করে। কারণ নিট লাভ যদি আমরা জানতে না পারি তাহলে কোম্পানির আয়কর প্রদান করা যাবে না, লভ্যাংশ প্রদান করা যাবে না।
তাহলে এই সকল কারণে আমরা বিশদ আয় বিবরণীটা প্রস্তুত করি, যাতে কোম্পানির মোট লাভ এবং নেট লাভ সম্পর্কে জানতে পারে। মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে শেয়ার হোল্ডারদের কোম্পানির উপর কত টাকার দাবি আছে সেটা আমরা এই বিবরণীর মাধ্যমে জানতে পারি। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা একটা কোম্পানির নির্দিষ্ট সময় শেষে সম্পদ ও দায়ের পরিমাণটা জানতে পারি। সম্পদ ও দায়ের পরিমাণটা জানতে পারি। নগদ প্রবাহ বিবরণী, এটার মাধ্যমে নগদ প্রবাহ ফ্লো, নগদ আগত এবং নির্গত কত টাকা আসতেছে কত টাকা গেল একটা নির্দিষ্ট সময়ে, এটা এই বিবরণীর মাধ্যমে জানতে পারি। আর্থিক অবস্থার বিবরণী, এই যে সম্পত্তির বিবরণীতে বিভিন্ন নোটগুলো আমরা ইউজ করি এবং হিসাবের নীতিমালা কোন নীতিতে এটা করা হয়েছে এগুলো আমরা দিয়ে থাকি। এখন কোম্পানির আর্থিক বিবরণীতে আমাদের প্রথম এই 3টা ধাপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। বিশদ আয়, কোম্পানির ক্ষেত্রে বিশদ আয় বিবরণীর পরেই আমরা আরেকটা বিবরণী তৈরি করি, সেটাকে আমরা বলি সংরক্ষিত আয় বিবরণী। তুমি সংরক্ষিত আয় বিবরণীটা এটার মধ্যে করতে পারো, ঠিক আছে? তো আমরা কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করলে প্রথমে আমাকে বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তারপরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে পারি, তারপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যেই মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করে দেখাতে পারি। এটা আমরা আলাদাভাবে পরে প্রস্তুত করবো। আচ্ছা, তাহলে তুমি মনে রাখবা যে কোম্পানির আর্থিক বিবরণী যদি আমি প্রস্তুত করতে চাই তাহলে আমাকে আন্তর্জাতিক হিসাব মান যেটা আছে এইটার ধাপগুলো হচ্ছে 5টা, এর মধ্যে আমাকে 3টা ধাপ ফলো করি। প্রথমে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি, তারপরে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি, তারপরে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, তারপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। আমি আগে আলোচনা করছি যে বিশদ আয় বিবরণী আমরা কেন প্রস্তুত করব, সংরক্ষিত আয় বিবরণী আমরা কেন প্রস্তুত করব, মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কেন প্রস্তুত করব, আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কেন প্রস্তুত করব, এটা আমরা আগে আলোচনা। তাহলে আজকে আমরা প্রথমেই বিশদ আয় বিবরণী সম্পর্কে একটু আলোচনা করব। বিশদ আয় বিবরণী আর্থিক বিবরণীর একটা ধাপ। এই বিশদ আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা একটা কোম্পানির মোট লাভ বা মোট ক্ষতি, নেট লাভ বা নেট ক্ষতি সম্পর্কে অবগত হতে পারি। অর্থাৎ কোম্পানির মোট লাভ কত টাকা হয়েছে, কোম্পানির নেট লাভ বা নেট ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানতে পারি। তাহলে আমাদের ব্যবসার ধরন, বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেমন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যেমন একটা বিজ্ঞাপনী সংস্থা বা একটা কনসালটেন্সি ফার্ম। এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণীটা প্রস্তুত করতে হবে। ওই প্রতিষ্ঠানের আয় থেকে নির্দিষ্ট সময়ের যতটুকু ব্যয় আছে, অর্থাৎ বিশদ আয় বিবরণীটা আসলে প্রস্তুত করা হয় সব মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো নিয়ে। বিশদ আয় বিবরণীটা প্রস্তুত করতে হয় সব মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো নিয়ে। যেহেতু আমরা মুনাফা জাতীয় আয় এবং নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় এবং নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় ব্যয়গুলো লিখি, সেহেতু সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে যত মুনাফা জাতীয় আয়গুলো আছে এই সমস্ত আয়গুলোকে আমরা বলি মোট আয়। নির্দিষ্ট সময়ে যতগুলো মুনাফা জাতীয় ব্যয় আছে এগুলোকে বলি আমরা মুনাফা জাতীয় ব্যয়।
তাহলে এই মুনাফা জাতীয় আয় থেকে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয়গুলা মাইনাস করি তাহলে নিট মুনাফাটা বের হয়ে যায়। এটা কোনটার ক্ষেত্রে? এটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথেই বুঝো। ফার্স্ট পেপার আর্থিক বিবরণী আর সেকেন্ড পেপার আর্থিক বিবরণী একরকম। ফার্স্ট পেপারে ছিল এক মালিকানা প্রতিষ্ঠানের, এখানে সেকেন্ড পেপারে হচ্ছে কোম্পানির। সেম জিনিস আর্থিক বিবরণী তো আমি বললাম আগে। আর্থিক বিবরণী জিনিসটা কি? একটা হচ্ছে কোম্পানির, একটা হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠানের। দুটোই একই রকম। দেখো একটু পার্থক্য কোম্পানির ক্ষেত্রে। তো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সব মুনাফা জাতীয় আয় যেগুলো আছে ওই মুনাফা জাতীয় আয় থেকে ওই মুনাফা জাতীয় ব্যয়গুলা মাইনাস করে আমরা নিট মুনাফাটা পেয়ে যাই। এটা একবারে ইজি, একবারে সহজ। দেখো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সব মুনাফা জাতীয় আয়, নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় থেকে নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় ব্যয়গুলা মাইনাস করলেই নিট মুনাফাটা পেয়ে যাব। আমাদের প্রথম বিশদ আয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে নিট লাভ জানা। নিট লাভটা আমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পেয়ে গেলাম। আসো তুমি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুমি বিভিন্ন ধাপে নিট লাভটা নির্ণয় করতে হয়। নিট লাভটা নির্ণয় করতে হয় ধাপ অনুসারে। এই জন্য এটাকে বলা হয় বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ধাপ, শুধু মোট আয় থেকে মোট ব্যয়গুলো আমরা মাইনাস করে ফেলছি, আমার নিট লাভটা বের হয়ে গেছে। কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিশদ আয় বিবরণীর বিভিন্ন ধাপ অনুসরণ করতে হয়। এই জন্য এটাকে বলা হয় বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। তাহলে এখানে স্টেপ তোমাকে ফলো করতে হবে। তো প্রথমেই এখানে 3টা স্টেপ। প্রথমে তোমাকে বের করতে হবে মোট লাভ বা মোট মুনাফা, তারপরে বের করতে হবে পরিচালন মুনাফা বা ক্ষতি, তারপরে বের করতে হবে নিট মুনাফা, নিট লাভ বা ক্ষতি। ঠিক আছে? এই 3টা ধাপ আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে ফলো করি। তাহলে আমরা মোট লাভটা নির্ণয় করতে পারি নিট বিক্রয় থেকে। আবার খেয়াল করো সবাই, আমরা এগুলো ফার্স্ট পেপারে পড়েছি। আমরা মোট লাভ নির্ণয় করতে পারি কিভাবে? আমরা যদি নিট বিক্রয় থেকে যে পণ্যগুলো বিক্রয় করছি ওই পণ্যের ব্যয়গুলো মাইনাস করে ফেলি, তাহলে মোট লাভ বের হয়ে যায়। অর্থাৎ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যদি আমরা মাইনাস করি। এখন প্রশ্ন হলো বিক্রিত পণ্যের ব্যয় কি? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যে পণ্যগুলো তুমি বিক্রয় করেছো, যে পণ্যগুলো তুমি বিক্রয় করেছো সেই পণ্যের যে ব্যয়টা, এটা সংগ্রহ করতে যে ব্যয়গুলো হয়েছে তোমার, এই ব্যয়টা যদি নিট বিক্রয় থেকে মাইনাস করো তাহলে মোট মুনাফা পেয়ে যাবে বা মোট লাভ পেয়ে যাবে। তাহলে মোট লাভ আমরা বের করতে পারি প্রথম দেখো একবারে ইজিলি। মোট লাভ আমরা বের করতে পারি নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাই মোট লাভ। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের নিট বিক্রয়। নিট বিক্রয় হচ্ছে বিক্রয় থেকে তুমি বিক্রয় ফেরত মাইনাস করবা, অলিখিত বিক্রয়টা প্লাস করবা, বা মানে যে বিক্রয়টা তোমার লিখা হয় নাই, মুনাফা ছাড়া যে পণ্যগুলো বিক্রয় করছো এটা তুমি মাইনাস করবা। বিক্রয়ের উপর যদি তুমি কোনো বার্তা প্রদান করে থাকো, বিক্রয় বার্তা বা কারবারি বার্তা, সেটাকে মাইনাস করবা। তাহলে এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস, অলিখিত বিক্রয় প্লাস, বিক্রয় বার্তা মাইনাস, মুনাফাবিহীন বিক্রয় মাইনাস করলেই পেয়ে যাবে তুমি নিট বিক্রয়।
তারপরে আসো তুমি নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ওই যে পণ্যগুলো তুমি বিক্রয় করেছো, যে পণ্যগুলো তুমি বিক্রয় করেছো ওই পণ্যের ব্যয়টাকে আমরা বলি, সংগ্রহ করতে যে ব্যয়টা হয়েছে ওইটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার কিনা? তাহলে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তুমি পেয়ে গেলা মোট লাভ বা মোট মুনাফা। গেল একটা ধাপ। এই মোট লাভের সাথে বা মোট মুনাফার সাথে যদি তুমি পরিচালন ব্যয়টা মাইনাস করে ফেলো, তাহলে পেয়ে যাবে তুমি পরিচালন মুনাফা বা ক্ষতি। মাইনাস ফিগার বেরোলে ক্ষতি, প্লাস ফিগার বেরোলে মুনাফা। তাহলে আমরা বেরোলো মোট লাভের সাথে পরিচালন ব্যয়টা মাইনাস করব, বের হলো পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফা থেকে যদি অপরিচালন আয় এটার সাথে প্লাস করো, আর অপরিচালন ব্যয় যদি এটার থেকে মাইনাস করো, তাহলে পেয়ে যাবে নিট লাভ বা নিট ক্ষতি। তাহলে মোট মুনাফার সাথে, মোট মুনাফা আমরা পাই নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আমরা মোট মুনাফাটা পাই নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই মোট লাভ পাইলাম, মোট লাভের সাথে পরিচালন ব্যয়, পরিচালন আয়, পরিচালন অপরিচালন ব্যয়, এগুলা যদি প্লাস মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব নিট লাভ বা নিট ক্ষতি। তাহলে আমি আবারও বলি, মোট লাভ পাবো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে, মোট লাভের সাথে পরিচালন ব্যয় মাইনাস করলে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা যদি অপরিচালন আয় প্লাস করি, অপরিচালন ব্যয়টা মাইনাস করি, তাহলে পেয়ে যাব নিট লাভ বা নিট ক্ষতি। তাহলে এই বিশদ আয় বিবরণীর যে উদ্দেশ্য, সেই বিশদ আয় বিবরণীর উদ্দেশ্যগুলা আমরা এটার মাধ্যমে পেয়ে গেলাম। আমাদের প্রথম লক্ষ্য ছিল মোট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে পারি। মোট লাভের মাধ্যমে আমরা ব্যবস্থাপনার প্রাথমিক দক্ষতা যাচাই করতে পারি, আর নিট লাভের মাধ্যমে আমরা সার্বিক দক্ষতাটা মূল্যায়ন করতে পারি। ঠিক আছে? এখন আসো বিশদ আয় বিবরণীর পরে আমরা তৈরি করব বিশদ আয় বিবরণী। এই আমরা প্রস্তুত করলাম বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা বাস্তবায়িত করে ফেলছি। আমরা মোট লাভ নির্ণয় করে ফেললাম, নিট লাভ বা নিট ক্ষতিটাও নির্ণয় করে ফেললাম। ঠিক আছে? তাহলে বিশদ আয় বিবরণী শেষ হলো। একটা ধাপ, যে আমাদের কোম্পানির আর্থিক বিবরণীর যে একটা ধাপ ছিল বিশদ আয় বিবরণী, এই বিশদ আয় বিবরণীর একটা ধাপ আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আসো ঠিক আছে, সবাই এতটুকু বিশদ আয় বিবরণী সম্পর্কে আমি আলোচনা করলাম, শেষ। এখন আসো, যেহেতু এটা কোম্পানির আর্থিক বিবরণী, সেহেতু কোম্পানির ক্ষেত্রে বিশদ আয় বিবরণীর পরে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি। তাহলে আমরা কোম্পানির ক্ষেত্রে যেহেতু কোনো একক মালিকানা নাই, যেমন এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোম্পানির যে লাভটা হয়েছে, মানে নিট লাভটা হয়েছে, এটা মালিক নিয়ে গেছে, মালিককে দিয়ে দিচ্ছে, মালিক একাই বুক করছে সেটা। এই নিট লাভের উপর মালিকের দাবি এক মালিকানা কারবারের ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু যেহেতু এটা কোম্পানির কোনো একক মালিকানা নাই, এই জন্য আমরা এই নিট লাভটাকে বিভিন্ন খাতে বন্টন করব। আমি আগেই বলছিলাম যে আমরা এই নিট লাভের উপর
আমরা এই নিট লাভের উপর আয়কর প্রদান করি। আমরা শেয়ার হোল্ডার যারা আছেন এই শেয়ার হোল্ডারদেরকে লাভের একটা অংশ প্রদান করি। তারপরে কোম্পানির আর্থিক কাঠামোটাকে মজবুত করার জন্য আমরা বিভিন্ন সঞ্চিতি এবং তহবিল তৈরি করি। এই সকল তহবিলে আমরা এই মুনাফা থেকে বিভিন্ন অংশগুলো বন্টন করে রাখি। রাখার পরে যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটাই হচ্ছে সংরক্ষিত আয়। এটা বছর শেষে কোম্পানিতে সংরক্ষণ করা থাকবে। তাহলে এটা বছর শেষে কোম্পানিতে সংরক্ষণ করা থাকবে। তাহলে দেখো, তাহলে সংরক্ষিত আয় বিবরণীটা আমরা প্রস্তুত করব কিভাবে? সংরক্ষিত আয় বিবরণীটা প্রস্তুত করব বিগত বছরের যে মুনাফাটুকু আমাদের রয়েছে বা ছিল ওইটার সাথে চলতি বছরের যে মুনাফা হয়েছে ওইটা প্লাস করে ফেলবো। তাহলে আমার টোটাল মুনাফাটা হলো বিগত বছরের আয়ের সাথে চলতি বছরের আয়গুলা প্লাস করব, করে ওই জায়গা থেকে আমরা ওই অংশটুকু থেকে আমরা আয়কর প্রদান করব, লভ্যাংশ প্রদান করব, বিভিন্ন সঞ্চিতিতে স্থানান্তর করব এবং বিভিন্ন তহবিলে স্থানান্তর করব। স্থানান্তর করার পর যেটুকু থাকবে সেটাই হচ্ছে সংরক্ষিত আয়। এইটাই কোম্পানির আভ্যন্তরীণ দায়। এইটাই কোম্পানিতে সংরক্ষণ করা থাকবে। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণীটা প্রস্তুত করতে পারি। বিগত বছরের লাভের সাথে চলতি বছরের লাভটা, নিট লাভটা যোগ করব। যোগ করে এখান থেকে আমরা এই টোটাল অংশটাকে আমরা আয়কর প্রদান করব, লভ্যাংশ প্রদান করব, আমরা বিভিন্ন সঞ্চিতিতে স্থানান্তর করব, বিভিন্ন তহবিলে আমরা কিছু টাকা স্থানান্তর করব। স্থানান্তর করার পরে যেটুকু থাকবে সেটা হচ্ছে সমাপনী সংরক্ষিত আয়। এই সমাপনী সংরক্ষিত মালিকানা সত্ত্ব বিবরণীতে বসে। এই যে মালিকানা সত্ত্ব, মালিকের দাবিটুকু এই সমাপনী সংরক্ষিত আয়ের উপর। তাহলে আমরা বিগত বছরের নিট আয়ের সাথে চলতি বছরের নিট আয় প্লাস করে ফেলি। এরপরে যদি কোনো কারণে যদি তুমি গত বছর আয়কর বেশি প্রদান করছো, এই জন্য সরকার তোমাকে ফেরত দিচ্ছে, আয়কর ফেরতটা যোগ করলাম, যেটুকু অংশ আসবে। তারপরে তোমার দাবিহীন লভ্যাংশ ছিল, এই দাবিহীন লভ্যাংশটুকু তুমি অবলোপন করে ফেলছো। অর্থাৎ দাবিহীন লভ্যাংশ তো তোমরা সবাই জানো যে লভ্যাংশের উপর কোনো দাবি বা অধিকার এখনও করা হয় নাই, সেটাকে আমরা বলি দাবিহীন লভ্যাংশ। এটা কোম্পানির সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণ সাপেক্ষে ওইটাকে অবলোপন করতে পারে। তাহলে এটা কোম্পানির ফান্ডে চলে আসে। তাহলে ওই দাবিহীন লভ্যাংশের অবলোপন যোগ করলাম। যোগ করে এখান থেকে মুনাফা থেকে বন্টন করলাম, কি আয়কর প্রদান করলাম, লভ্যাংশ প্রদান করলাম, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যদি থাকে প্রদান করলাম। যদি আমরা বছর শেষে ঘোষণা করি লভ্যাংশ, তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ প্রদান করলাম। যদি কোম্পানি তার আর্থিক কাঠামোটা মজবুত করার জন্য সঞ্চিতি তহবিল টাকা রাখতে চায়, তাহলে সাধারণ সঞ্চিতি বা বিশেষ সঞ্চিতিতে আমরা স্থানান্তর করব। তারপরে আমরা যদি কল্যাণ তহবিলে স্থানান্তর করি, পেনশন তহবিলে স্থানান্তর করি, এই সকল তহবিলে স্থানান্তর করি, এটা থেকেও মাইনাস করলাম। করার পরে যেটা থাকবে এটাই হচ্ছে সমাপনী সংরক্ষিত আয়। তাহলে আমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে জানলাম, সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কে বুঝলাম। সংরক্ষিত, এটা নতুন, কোম্পানির ক্ষেত্রে শুধু এটা প্রস্তুত করতে হয়। সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে কোম্পানিতে বিগত বছরের লাভ এবং চলতি বছরের লাভের পরে কোম্পানিতে কতটুকু মুনাফাটা সংরক্ষণ করা আছে সেটা সম্পর্কে আমরা এই যে সংরক্ষিত আয় বিবরণী থেকে জানতে পারি। অর্থাৎ এটা জাস্ট তহবিলের বিভিন্ন মুনাফার বিভিন্ন ক্ষেত্রে বন্টনটুকু দেখানো হয়। অর্থাৎ আমার যে মুনাফাটুকু আছে বা মুনাফাটুকু হয়েছে ওইটা থেকে আমরা কোন কোন খাতে বন্টন করার পরে অবশিষ্টটুকু সংরক্ষণ করা আছে কোম্পানিতে কতটুকু, সেটা আমরা বুঝতে পারি। আমি আশা করি আশা করব তোমরা এই কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে এইটুকু সম্পর্কে তোমরা জানলা। আগামীতে আমরা বাকিটুকু আলোচনা করব। আজকে আমরা এইটুকু পর্যন্তই আলোচনা করলাম, আর আগামী দিন আমরা
আর্থিক অবস্থার বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কোম্পানির আর্থিক বিবরণীর ধাপের তিনটা অংশ। তারপরে দেখো সংরক্ষিত আয় বিবরণী থেকে পরে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। মনে করো আর্থিক অবস্থার বিবরণী আমি আগেই বলছি যে এটা হচ্ছে সম্পদ ও দায়ের একটা তালিকা। তাহলে এখানে আমরা সম্পদ ও দায়ের তালিকা সম্পর্কে আগামী দিনে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করব। খুদা হাফেজ।